প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা উচ্চ মাধ্যমিক বাংলা অর্থাৎ দ্বাদশ শ্রেণী বাংলার পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ সুভাষ মুখোপাধ্যায়ের লেখা আমার বাংলা থেকে ছাতির বদলে হাতি এই রচনাংশটি সম্পূর্ণভাবে পরীক্ষার উপযোগী করে আলোচনা করব। দেখো, এবারের জন্য অর্থাৎ এইচএস 2025-এর জন্য এই ছাতির বদলে হাতি এই রচনাংশ থেকে বড় প্রশ্ন 5 নম্বরের আসার খুবই সম্ভাবনা কিন্তু রয়েছে। তোমরা জানো যে তোমাদের আমার বাংলা থেকে একটি 5 নম্বরের বড় প্রশ্নের উত্তর করতে হবে, দুটি প্রশ্ন কিন্তু দেওয়া থাকবে, আর এখান থেকে কোনো এমসিকিউ এবং 1 নম্বরের এসএকিউ কোশ্চেন্স কিন্তু থাকবে না। তাহলে দেখো, নাকের বদলে নরুন পেলাম টাক ডুমা ডুম ডুম, কিন্তু শুধু একটা ছাতির বদলে 1 নয় 2 নয়, একেবারে 3-12-36 বিঘে জমি। নাকের বদলে নরুন তো তার কাছে কিছুই নয়। তাহলে দেখো, রচনাংশটি শুরু হচ্ছে একটি প্রচলিত কিন্তু বাংলা প্রবাদ দিয়ে, নাকের বদলে নরুন, এবং এই নাকের বদলে নরুন এই শব্দগুলোর অনুকরণে একটু উলট পালট করে দেখো লেখা হয়েছে ছাতির বদলে হাতি। অর্থাৎ এই গল্পের এই রচনাংশের শিরোনামটি কিন্তু ব্যঙ্গাত্মক অর্থে দেওয়া হয়েছে। আর নাকের বদলে নরুন মানে কি? অনেক ক্ষতির বিনিময়ে সামান্য কিছু ক্ষতিপূরণ পাওয়া। এর যে লোক কথাটি এরকম, দেখো, যে একদিন এক শিয়ালের গলায় নাকে কাঁটা ফুটেছিল। এবার সে প্রথমে চেষ্টা করলো, কিন্তু যখন সে কাঁটা বার করতে পারলো না, তখন সে নাপিতের কাছে স্বাভাবিকভাবেই এলো। এবার নাপিত তখন চেষ্টা করলো তার নরুন দিয়ে, অর্থাৎ নাপিতের কাছে নখ কাটার যে যন্ত্র থাকে নরুন, সেটা দিয়ে সে চেষ্টা করলো, কিন্তু এই চেষ্টা করতে গিয়ে সে কাঁটা বার করতে না পেরে নাপিতের এই শেয়ালের নাক কিন্তু কেটে ফেললো। এবার মহা সমস্যা। তখন শেয়াল কিন্তু তখন নাপিতকে দাবি করলো যে আমার তো নাক কাটা চলে গেছে, তাহলে আমাকে ক্ষতিপূরণ দাও। তখন নাপিত কোনো উপায় না পেয়ে সে বলল, তাহলে এক কাজ করো, নরুনটাই নাও। এর থেকে এই প্রবাদটি এসছে, নাকের বদলে নরুন। অর্থাৎ কোথায় নাক আর কোথায় নরুন? শেয়ালের নাক চলে গেছে, কত ক্ষতি হয়ে গেছে, সেখানে নরুন দিয়ে কি তার ক্ষতিপূরণ করা যায়? তাহলে এখানে এই প্রবাদ দিয়ে কিন্তু গল্পটি শুরু হচ্ছে, নাকের বদলে নরুন পেলাম টাক ডুমা ডুম ডুম, কিন্তু শুধু একটা ছাতির বদলে 1 নয়। একইভাবে কি হলো, যে এখানে একটা মহাজন কেমন করে একজন দরিদ্র চাষিকে, গ্রামের সরল চাষিকে ঠকিয়েছিল সেটা বলা হয়েছে। যে একটা ছাতা তাকে ধার দিয়েছিল, টাকা না নিয়ে দিয়েছিল, তার বিনিময়ে সুদ সমেত বলছে 1 নয় 2 নয়, একেবারে 3-12-36 বিঘে জমি দিতে হয়েছিল। অর্থাৎ একটা ছাতার মূল্য বাবদ দিতে হয়েছিল 36 বিঘে জমি। নাকের বদলে নরুন তো তার কাছে কিছুই নয়। নাকের বদলে নরুন তো তার কাছে কোন ছাড়? লেখক মন্তব্য করছেন, বিশ্বাস না হয় বেশ একবার হালুয়াঘাট বন্দরে যেও। এবার লেখক গল্পটা বলছেন। এই গল্পগুলো সুভাষ মুখোপাধ্যায় যখন লিখেছিলেন, তিনি ছোটদের একটা পত্রিকা রংমশাল, সেখানে প্রথম প্রকাশিত হয়েছিল, এবং তারপর 1951 সালে বই আকারে আমার বাংলার মধ্যে বই আকারে এই গল্পটি প্রকাশিত হয়েছিল। আর এগুলো সবই কিন্তু গল্প নয়, এগুলো লেখকের চোখে দেখা ঘটনা বা শোনা ঘটনা। বিশ্বাস না হয় বেশ একবার হালুয়াঘাট বন্দরে যেও। তাহলে দেখো, হালুয়াঘাট বন্দরটা কোথায় আমাদের জানতে ইচ্ছে করবে, যে হালুয়াঘাট হচ্ছে এখন বর্তমান বাংলাদেশের যে ময়মনসিংহ জেলা, সেখানে এর অবস্থিতি। অর্থাৎ তখন বাংলা ছিল অবিভক্ত বাংলা, সেই কারণে লেখক বলছেন যে একবার হালুয়াঘাট বন্দরে যেও, সেখানে মনমোহন মহাজনের গদিতে গেলেই বুঝবে কি তেজ বন্দ কি তেজারতির। মনমোহন মহাজন গত হয়েছেন অনেক দিন আগে এই মনমোহন মহাজন কিন্তু মারা গেছেন, কিন্তু
তার সেই পন্থা দেখো, কিন্তু সেই মহাজনের পন্থা আজও টিকে আছে। এই লাইন দিয়ে আমাদের প্রশ্ন হবে, পরীক্ষা আসতে পারে, খুব ইম্পর্টেন্ট লাইন এটা, যে সেই মহাজনের পন্থা আজও টিকে আছে। পন্থাটা কি না, সেই মহাজনের পন্থাটা কি না, সেই মহাজন মনমোহন মহাজন কি করেছিল না, চাষিকে, এর পরে ঘটনাটা বলা হচ্ছে যে সামান্য একটা ছাতা কেনার জন্য বিনা পয়সায় ছাতা দিয়েছিল, ধার দিয়েছিল, আর দিয়ে তার কাছ থেকে কত টাকা আদায় করেছিল সেইটা এখানে বলা হচ্ছে। অর্থাৎ দরিদ্র মানুষকে ছলে বলে কৌশলে তাকে ফাঁদে ফেলে তার সর্বস্ব আর নিয়ে নাও বন্ধকের মাধ্যমে, এই বিষয়টি এখানে বলা হচ্ছে। দেখো এবার ঘটনাটা বলা হচ্ছে 25-30 বছর আগেকার কথা। হালুয়াঘাট বন্দরে, 25-30 বছর বলতে লেখক যখন গল্পটা লিখছেন তখন থেকে 25-30 বছর আগেকার কথা। হালুয়াঘাট বন্দরে গারো পাহাড়ের নিচের এক গাঁ থেকে সওদা এসেছিল এক গারো চাষি। যে হালুয়াঘাট বন্দরের, গারো পাহাড়ের কাছে এই হালুয়াঘাট বন্দর, পাহাড়ের নিচে এক গাঁ থেকে মানে এক গ্রাম থেকে সওদায় মানে কেনাকাটা করার জন্য এসেছিল একজন গারো চাষি। নাম তার চ্যাংম্যান, তার নাম ছিল চ্যাংম্যান। তার নাম তার চ্যাংম্যান, এই লাইন দিয়ে আমাদের তার ঘটনাটা, চ্যাংম্যান কে এবং তার ঘটনাটা বলতে পারে, পরীক্ষা ইম্পর্টেন্ট প্রশ্ন এখান থেকে হতে পারে। এমন সময় দেব দেবতা স্তম্ভিত, দিক পৃথিবী কম্পিত করে মুষলধারে বৃষ্টি। সে বৃষ্টি ধরবার কোনো লক্ষণই নেই। এদিকে দিন তো হেলে, রাত তো টলে, বাড়ি ফেরার উপায় কি? মনমোহন মহাজনের দোকানের ঝাঁপির নিচে চ্যাংম্যান আশ্রয় নিয়েছিল। দিন তো হেলে মানে সূর্য হেলে যাচ্ছে পশ্চিম দিকে, অর্থাৎ দিন শেষ হয়ে আসছে। রাত তো টলে, এবার রাত্রি নেমে আসবে। বাড়ি ফেরার উপায় খুঁজছে কে না চ্যাংম্যান, আর সে আশ্রয় নিয়েছিল কোথায়? একেবারে মনমোহন মহাজনের দোকানের ঝাঁপির নিচে সে কিন্তু আশ্রয় নিয়েছিল। হঠাৎ মহাজন যেন করুণার অবতার হয়ে উঠল। হঠাৎ মহাজনের মধ্যে করুণা দেখা দিল, সে করুণার অবতার হয়ে উঠল। একেবারে খাস কলকাতা থেকে খরিদ করে আনা আনকরা নতুন একটা ছাতা চ্যাংম্যানের মাথার উপর মেলে দিয়ে মনমোহন বলল, যা যা, ছাতিটা নিয়ে বাড়ি চলে যা। নিজে ভিজিস তাতে কিছু নয়, কিন্তু এতগুলো পয়সার সওদা যে ভিজে পয়মাল হয়ে যাবে, অর্থাৎ পয়মাল মানে নষ্ট হয়ে যাবে। যে হঠাৎ করে দেখা গেল যে মহাজন করুণার অবতার হয়ে উঠেছে, তার মাথায় কিন্তু বুদ্ধি খেলে গেছে যে তার দোকানে ঝাঁপির নিচে বৃষ্টি পড়ছে, একটা দরিদ্র চাষি দাঁড়িয়ে আছে, কি করে এই চাষিকে ঠকিয়ে তার কাছ থেকে সুদে আসলে টাকা আদায় করা যায়, তার একটা ফন্দি বিক্রি সে কিন্তু বার করে ফেললো। সে কি করলো, কলকাতা থেকে খরিদ করে আনা একটা নতুন ছাতা তার কাছে ছিল, সেই ছাতা সে হঠাৎ করে চ্যাংম্যানের মাথার উপরে দিয়ে বলল, যা এই ছাতা নিয়ে বাড়ি চলে যা, অর্থাৎ টাকা দেওয়ার এখন দরকার নেই, ছাতাটা নিয়ে বাড়ি চলে যা, কারণ তুই নিজে ভিজলে কোনো সমস্যা নেই। এবং তাকে বোঝালো যে এতগুলো জিনিসপত্র কিনেছিস, সেগুলো সব তো নষ্ট হয়ে যাবে। তখন কি হলো দেখো, মহাজনের দরদ হঠাৎ কিসে এত উঠলে উঠল। চ্যাংম্যান দমনা হয়ে ভাবছে নেব কি নেব না। চ্যাংম্যানের মাথাও কিন্তু একটা চিন্তা আসছে যে হঠাৎ করে মহাজন, তার এত দরদ কিসের, তারা তো খুব কঠিন হৃদয়ের মানুষ, তারা তো টাকা ছাড়া কিছু বোঝে না, তাহলে হঠাৎ করে দরিদ্র চাষির জন্য তার দরদ কেন উঠলে উঠলো। ফলে চ্যাংম্যান ভাবতে লাগলো সে নিবে কি নেবে না, নিশ্চয়ই অনেক দাম, হাতে পয়সাও তো নেই। চ্যাংম্যান ভাবতে লাগলো নিশ্চয়ই ছাতার অনেক দাম হবে, পয়সাও তো নেই। নগদ পয়সা নাই বা দিলে, যখন তোমার সুবিধে হবে দিয়ে গেলেই হলো, ওর জন্য কিছু ভেবো না। মনমোহন ভরসা দেয়, কিন্তু মনমোহন আবার এই চাষিকে, চ্যাংম্যানকে ভরসা দিল যে ঠিক আছে। যখন চ্যাংম্যান মনে মনে ভাবছে কথাগুলো, তখন তাকে ভরসা দিচ্ছে যে নগদ পয়সা এখন দরকার নেই দেওয়ার, তোমার এখন ধারে নিয়ে যাও, পরে যখন তুমি আবার হাট করতে আসবে, বাজার করতে আসবে, তখন না হয় সুবিধা মতো দিয়ে দেবে। চ্যাংম্যান ভাবলো এমন সুযোগ হাতছাড়া করা উচিত নয়। এটা চ্যাংম্যানের কাছে মনে হলো
একটা নতুন সুযোগ, যে এই সুযোগটা তার পক্ষে হাতছাড়া করা উচিত হবে না। নতুন ছাতি মাথায় দিয়ে মহা ফুর্তিতে বাড়ির দিকে সে চলল। এই লাইন তুলে আমাদের প্রশ্ন হতে পারে যে নতুন ছাতি মাথায় দিয়ে মহা ফুর্তিতে বাড়ির দিকে সে চলল, কে চলল দিয়ে পুরো ঘটনা বলতে পারে যে নতুন ছাতি মানে নতুন ছাতা মাথায় দিয়ে মহা আনন্দে। এখন চ্যাংম্যানের আনন্দ কেন না, এই বৃষ্টি থেকে সে উদ্ধার পেয়েছে, সে ছাতা মাথায় দিয়ে বাড়িতে যেতে পারছে, অনেকক্ষণ সে আটকে আছে। বলছে দেখো, ছেলে পুলে বউ তার পথ চেয়ে বসে আছে, চ্যাংম্যান গেলে তবে হাঁড়ি চড়বে। খুবই দরিদ্র অবস্থা চ্যাংম্যানের, সে বাড়ি গেলে তবে ভাত রান্না হবে। ছেলে আছে, ছেলে পুলে বউ সবাই তার চাষির পথ চেয়ে বসে আছে, কখন তারা বাজার করে নিয়ে আসবে। চ্যাংম্যান ফিবার হাটে যায়। মনমোহন বলে, মানে প্রতিবার সে হাটে যায়, মনমোহনকে বলে, বাবু পাওনা গন্ডা মিটায়ে নেন। এবং সে খুব সহজ সরল চাষি, সে সহজ সরলভাবেই বলে যে বাবু আপনার পাওনা গন্ডা যা আছে মিটায়ে নেন। মনমোহন ফিবারি বলে, আহা অত তাড়া কিসের, সে দিও ক্ষণ পরে। অর্থাৎ মনমোহন কিন্তু ধীরে সুস্থে তাকে বলছে অত তাড়াহুড়ার দরকার নেই, টাকা ধারে নিয়ে গেছো ছাতা ঠিক আছে পরে দেবে। সে টাকাটা শোধ নিতে চাইছে না, কারণ যতদিন যাবে সে ফন্দি বিকির বার করে রেখেছে, সুদে আসলে সে এমন টাকা আদায় করে নেবে যে চ্যাংম্যানের সব যাবে। এমনি করে বছর তারপর বছর যায়, একটা বছর চলে গেল, আবার একটা বছর চলে গেল। ধার করে ছাতি কেনার কথা চ্যাংম্যান ভুলেই গেল। হঠাৎ করে কি হলো, অনেক দিন হয়ে গেছে, স্বাভাবিক কারণেই নানা কাজে চ্যাংম্যান কিন্তু ছাতা কেনা ধার করে দিয়ে সে ছাতা কিনেছে। কার কাছ থেকে না, মনমোহন মহাজনের কাছ থেকে ধার করে সে যে ছাতা কিনেছে এই বিষয়টা সে কিন্তু ভুলে গেল। হঠাৎ একদিন হাটবারে মনমোহন চ্যাংম্যানকে পাগড়াও করে, কি বাছাধন বড় পালিয়ে বেড়াচ্ছ, পাওনা মিটিয়ে দিয়ে যাও। এবার কিন্তু মনমোহন তার নিজ মূর্তি ধরে নিয়ে বলছে, দেখো যে বড় তো পালিয়ে বেড়াচ্ছ, পাওনা মিটিয়ে দিয়ে যাও, ছাতার দামটা মেটাও। মনমোহনের কথায় চ্যাংম্যানের মাথায় আকাশ ভেঙে পড়ে। এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় প্রশ্ন এসছে যে মনমোহনের কথায় চ্যাংম্যানের মাথায় আকাশ ভেঙে পড়ে। চ্যাংম্যান একেবারে মানে খুব সমস্যায় সে পড়ে যায়, আকাশ হঠাৎ করে তার বিপদে এসে উপস্থিত হয় যে তাই তো টাকা ধার নিয়ে ছাতা সে ধার নিয়ে গিয়েছিল, ধার শোধ করেনি। এবার মহাজন যখন তাকে বলছে যে টাকা মিটাও, এবার সে বুঝতে পারছে মহাজন তার কাছ থেকে কিন্তু ওই ছাতা বাবদ সুদে আসলে অনেক টাকা নিয়ে নেবে। ফলে চ্যাংম্যানের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে, মহা বিপদ এসে উপস্থিত হয়। এই লাইন খুবই ইম্পর্টেন্ট, এই মানে আমাদের এই ছাতির বদলে হাতি রচনাংশের, এখান থেকে উচ্চ মাধ্যমিক প্রশ্ন এসছে। চ্যাংম্যান বুঝতে পারে এবার সে ইঁদুর কলে পড়েছে। এবার চ্যাংম্যান বুঝতে পারে যে সে কিন্তু জাঁতা করে ইঁদুর কলে। ইঁদুর যখন কলে পড়ে যায় তখন কি হয়, ইঁদুর মারার কলে পড়ে গেলে ইঁদুরের কিন্তু আর বেরানোর কোনো উপায় নেই। এবার চ্যাংম্যানও বুঝতে পারছে সে মনমোহন মহাজনের পাল্লায় পড়েছে, তার হাত থেকে নিষ্কৃতি পাওয়ার তার কোনো উপায় নেই। মনমোহন তার লাল খেরোই বাঁধানো জাবদা খাতা বার করে যা পাওনা হিসেব দেখালো, তাতে চ্যাংম্যানের চোখ কপালে উঠল। এই লাইন তুলেও প্রশ্ন হতে পারে, একই উত্তর হবে কিন্তু, যে মনমোহন তার লাল খেরোই বাঁধানো, বেশ সুন্দর করে বাঁধানো মোটা খাতা বার করে যেখানে পাওনা গন্ডার সমস্ত হিসেব লেখা আছে। এই পাওনা গন্ডার হিসেব হচ্ছে এক একটি চাষির চূড়ান্ত সর্বনাশের হিসেব। যে চ্যাংম্যানের চোখ তাতে কপালে উঠলো, যে একই অবস্থা, চোখ কপালে উঠলো। চ্যাংম্যান খুব অবাক হয়ে গেল যে তার একই দশা হলো। এই কবছরে চক্রবৃদ্ধি হারে ছাতির দাম বাবদ সুদ সমেত পাওনা হয়েছে 1000 খানেক টাকা। ভাবতে পারছো যে একটা ছাতা
তখনকার দিনে ছাতাটার দাম 5-10 টাকা দাম, সেই ছাতার দাম হয়েছে কত সুদ সমেত না 1000 খানেক টাকা। এখন একটা ছাতার দাম 300-400-500 টাকা, 150 থেকে পাওয়া যায়। তাহলে সেই ছাতার দাম বলছে সুদ সমেত 1000 টাকা হয়েছে, প্রায় একটা হাতির দাম। তখনকার দিনে যে সময়ের কথা, যে 1000 টাকা দিলে একটা হাতি পাওয়া যাবে, তাহলে একটা ছাতা কিনে হাতি কেনার খরচা দিতে হচ্ছে, ড্যামারেজ দিতে হচ্ছে, ক্ষতিপূরণ দিতে হচ্ছে। বিশ্বাস করো, বানানো গল্প নয়। যদি যাও ও অঞ্চলে, পাকা চুল প্রত্যেকটা ডালুং, হাজং, গারো চাষি এর সাক্ষী দেবে। ওই হালুয়াঘাট বন্দরে গারো পাহাড়ের নিচে এই সমস্ত জাতির লোকেরা বাস করে, ডালু, হাজং, গারো, এরা সবাই এই গল্পটা বলবে। এবং কি এই লাইন তুলেও তোমাদের কিন্তু উচ্চ মাধ্যমিকের প্রশ্ন আসতে পারে। তাহলে আমাদের আরেকটু এখানে আছে এই পাঠটা দেখো, এই যে মনমোহন মহাজনের ঠকানোর যে কারবার, সে কেমন করে কি বলছে, সে কেমন করে চ্যাংম্যানকে, সরল একজন চাষিকে সামান্য একটা ছাতা ধার দেওয়ার বিনিময়ে, ছাতা দিয়ে দাম না নেয়ার বিনিময়ে তাকে কয়েক বছর পরে তার সর্বস্ব কেমন করে নিয়ে নিয়েছিল, 1000 টাকা পাওনা হয়েছিল, সেইটা লেখক এখানে বলেছেন। এছাড়াও আরও দুটো উদাহরণ লেখক বলেছেন। দেখো, ডালুদের গ্রাম কুমারগাঁতির নিবেদন সরকারের মুদিখানায় 2-10 বছর বাকিতে মশলাপাতি কেনার জন্যে নিবেদনের 66 বিঘে জমি মহাজন কুটিশ্বর সাহা এমনিভাবে দেনার দায়ে কেড়ে নিয়েছে। আর ওই মনমোহন মহাজনের মতোই আরেকটা ঘটনা বলা হচ্ছে, যে যেখানে বলা হচ্ছে যে নিবেদন সরকারের 66 বিঘে জমি কুটিশ্বর সাহা দেনার দায়ে কেড়ে নিয়েছে। আরেক ধুরন্ধর মহাজন এক চাষিকে নাকি ধারে কোদাল দিয়ে পরে তার কাছ থেকে 15 বিঘে জমি মোচড় দিয়ে নিয়েছিল। ভাবো, যে একটা সামান্য কোদাল তার কত আর দাম হবে, সেই কোদালটা তাকে ধার দিয়েছিল, আর তার বিনিময়ে কয়েক বছর পরে তার কাছ থেকে ওই টাকা শোধ না করার জন্য 15 বিঘে জমি কেড়ে নিয়েছিল। তাহলে তখনকার দিনে এই সরল চাষিদেরকে গ্রামগঞ্জের এই সমস্ত মহাজনেরা কেমন করে ঠকাতো এবং তাদের নানা ফন্দি ফিকির করে তাদের সর্বশান্ত তারা কিন্তু লুট করে নিত। তাহলে এই অংশটা গল্পের একটা অংশ, প্রথম অংশ। এই প্রথম অংশ থেকে একটাই বড় প্রশ্ন ইম্পর্টেন্ট, মানে একটাই প্রশ্ন, সেটা হচ্ছে কি, যে ওই মনমোহন মহাজনের যে গল্পটা, সে কেমন করে ছাতি ধার দিয়ে, একটা ছাতা ধারে দিয়ে সে তার কাছ থেকে, মানে চ্যাংম্যান বলে একজন সরল চাষির কাছ থেকে 1000 টাকা কেড়ে নিয়েছিল। আর আরও দুটো মহাজনের কথা বলা হয়েছে, ঘটনার কথা, অর্থাৎ এখানে একটাই মূল ঘটনা, আর এই ঘটনা থেকেই কিন্তু প্রশ্ন আসবে। ফলে এই পর্যন্ত যে অংশ মোচড় দিয়ে নিয়ে নিয়েছিল, এই পর্যন্ত যে অংশ, এর মধ্যে তোমাদের যে কোনো লাইন থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে। উচ্চ মাধ্যমিকে অনেক সময় ইম্পর্টেন্ট লাইন বাদ দিয়েও প্রশ্ন দেয়, যদিও এখানে সব থেকে ইম্পর্টেন্ট লাইনটি হচ্ছে মনমোহনের কথায় চ্যাংম্যানের মাথায় আকাশ ভেঙে পড়ে। এখান থেকে উচ্চ মাধ্যমিকে এই লাইন তুলে প্রশ্ন এসছে। এছাড়াও এখানে যে কোনো লাইন তুলে কিন্তু প্রশ্ন আসতে পারে, উত্তর কিন্তু একটাই হবে। 5 নম্বরে উত্তর কিন্তু একটাই হবে, একটাই ঘটনা হবে। আর পরের যে অংশ, এখান থেকেও তোমাদের আরেকটা প্রশ্ন আসবে, যেখানে গ্রামের জোরদার, জমিদার, তালুকদার তারা কেমন করে এ সমস্ত অঞ্চলের এই গারো পাহাড়ের নিচের মানুষজনকে তারা কেমন করে অত্যাচার করত, তাদের জমি জমা কেড়ে নিত, তাদের কাছ থেকে বাড়তি সব খাজনা আদায় করত। এই শোষণের দৃশ্যটা কিন্তু এখানে বলা হয়েছে। এটা আমাদের এখান থেকে, এখানেও বিভিন্ন লাইন তুলে প্রশ্ন আসতে পারে, উত্তর কিন্তু একটাই। দেখো এই সেকেন্ড অংশে আমাদের কি বলা হচ্ছে, ও অঞ্চলের 50টা গ্রামে ডালুদের বাস, কথাবার্তায়, পোশাক পরিচ্ছদে হাজংদের সঙ্গে এদের খুব বেশি মিল। কে ডালু কে হাজং বোঝাই যায় না। দুটো জাতের নাম বলা হচ্ছে, জাতির নাম ডালু এবং হাজং। কিন্তু ডালুদের জিজ্ঞেস করো, ওরা বলবে হাজংরা জাতে ছোট। হাজংরাও আবার ঠিক উল্টো বলবে। তুমি যদি জিজ্ঞাসা করো
হাজংরা বলবে ডালুরা ছোট, আর ডালুরা বলবে হাজংরা ছোট। অর্থাৎ বিভিন্ন জাতির মানুষ পাশাপাশি বাস করছে, তারা প্রত্যেকেই নিজেকে বড় বলে মনে করছে, স্বাভাবিক বিষয় এটা। যাই হোক, এরপর দেখো কি বলছে এখানে। ডালুরা বলে সেদিন আর নেই, আগে ছিল তারা অন্ধ বোকার জাত। পাহাড়ের নিচে যেদিন থেকে লাল নিশান খুঁটি গেড়েছে, সেই দিন থেকে তাদের চোখ ফুটেছে। অর্থাৎ যেদিন থেকে কমিউনিস্টরা তারা তাদের কৃষক শ্রমিক সংগঠন নিয়ে গ্রামের এই সমস্ত মানুষদেরকে একত্রিত করেছে এবং তারা সেখানে লাল ঝান্ডা পুঁতে দিয়েছে মানুষকে একত্রিত করে, এই যে বিষয়টা তারা মানুষের চোখ ফুটিয়ে দিয়েছে লেখক বলছেন। এবং লেখক নিজে তিনি কমিউনিস্ট আন্দোলনের কর্মী হিসাবে এই গ্রামাঞ্চলে বিভিন্ন সারা বাংলা ঘুরে বেরিয়েছিলেন, তারই অভিজ্ঞতার ফসল হচ্ছে এই আমার বাংলা গ্রন্থ। তাহলে দেখো কি বলছেন লেখক। সে এক দিন ছিল বটে, শুধু মনমোহন মহাজন আর কুটিশ্বর সাহাই নয়, ছিল জোরদার আর তালুকদারদের নিরঙ্কুশ শাসন। এই লাইন তুলে প্রশ্ন হবে, জোরদার আর তালুকদারদের নিরঙ্কুশ শাসন, কেমন তাদের শাসন ছিল তার পরিচয় দিয়ে 5 নম্বরের প্রশ্ন হবে। দেখো যে সেই সময়ে সে একটা, লেখক বলছেন সে একটা দিন ছিল যখন শুধু যে মহাজনরা গ্রামের দরিদ্র অসহায় চাষিদের উপরে অত্যাচার করত, শোষণ করত তা নয়, তার সঙ্গে জোরদার তালুকদার জমিদার এদের ছিল নিরঙ্কুশ শাসন। এরা একদম সব কিছু, এরা খাজনা আদায় করত, সর্বস্ব জমি থেকে ধান নিয়ে সব কিছু, এদের দাপট ছিল সীমাহীন। দরিদ্র অসহায় চাষিরা ছিল একেবারে অসহায় তারা। সেই সঙ্গে আরেকটা বিষয় ছিল, দেখো কি বলছে, ব্রিটিশ সিংহের দাপট। অর্থাৎ দেশ যখন পরাধীন, ব্রিটিশ সরকারও তারাও অত্যাচার করত। সিংহ, যার ভালো নাম পশুরাজ, জমিদারের খামারে জমির ধান তুলতে হবে, জমিদারের পাওনা মিটিয়ে তবে চাষি তার ঘরে ধান নিয়ে যেতে পারত। অর্থাৎ এরপর এই প্যারাগ্রাফটাতে লেখক বর্ণনা করছেন যে কেমন করে চাষিরা অত্যাচারিত হতো। দেখো কি বলছে, যে জমিদারের খামারে জমির ধান চাষি চাষ করবে কষ্ট করে, তারপর কি হবে, ধান যখন পাকবে তখন চাষি তার বাড়িতে ধান নিয়ে যেতে পারবে না, তাকে জমিদারের খামারে জমির ধান তুলতে হবে। এবার জমিদার প্রথমে তার খাজনা বাবদ এবং অন্যান্য সমস্ত কিছু পাওনা বাবদ মিটিয়ে নেবে ধান, যে জমিদারের পাওনা মিটিয়ে তবে চাষি তার ধান ঘরে নিয়ে যেতে পারত। চুক্তির ধান তো নিতই, তার উপর কর্জার ধান শোধ দিতে হতো টাকায় 1 মণ হিসাবে। অর্থাৎ কর্জা, ঋণ করে যে ধান সে নিত চাষি, মানে যখন অভাবের সময়ে তার সেই ধারকে চাষিকে শোধ করতে হতো কত না, টাকায় 1 মণ, 1 টাকায় 1 মণ, তাকে 1 মণ ধান দিতে হতো। এছাড়া আছে হাজার রকমের বাজে আবওয়াব, অর্থাৎ আরও নানা রকমের দাবি দাওয়া চাষির কাছ থেকে, নির্দিষ্ট খাজনা ছাড়াও আরও নানাভাবে, মানে অপ্রয়োজনীয় অনেক বিষয় কি করা হতো, চাষির কাছ থেকে টাকা পয়সা জোর করে আদায় করা হতো। অর্থাৎ খাজনার চেয়ে বাজনা বেশি, যে এটাও একটা প্রচলিত প্রবাদ। অর্থাৎ জানা খাজনা তার থেকে আরও অন্যান্য আনুষঙ্গিক যে আদায়গুলো সেগুলো ছিল বেশি। যে চাষি বুকের রক্ত জল করে এত কষ্টে ফসল ফলালো, শেষটায় তাকে শুধু পালা হাতে করে ঘরে ফিরতে হতো। তাহলে যে চাষি অনেক কষ্ট করে বুকের রক্ত জল করে যে আজকে চাষ করলো, ফসল ফলালো, সেই ফসল কিন্তু সে ঘরে নিয়ে যেতে পারলো না, তাকে কি করতে হলো, পালা, অর্থাৎ ধান সব নিয়ে নিল, কেবল খড়টা নিয়ে চাষি শেষ পর্যন্ত তার ঘরে গেল। আর এই শোষণের পরিপ্রেক্ষিতেই কিন্তু বাংলাতে তোমরা জানো যে তেভাগা আন্দোলন হয়েছিল, চাষিরা তাদের দাবি জানিয়েছিল। এদিকে আরেক রকমের প্রথা আছে, নানকার প্রথা। এই লাইন তুলে উচ্চ মাধ্যমিকে প্রশ্ন এসছে, এখানেও সে একই বিষয়, যে যোদ্ধাদের শোষণ অত্যাচার। এদিকে আরেক রকমের প্রথা আছে, নানকার প্রথা। অর্থাৎ নানকার প্রজা কারা, যাদের জমিতে কোনো শর্ত ছিল না, জমির আম কাঁঠালে তাদের অধিকার ছিল না, জমি জরিপের পর 2.5 টাকা পর্যন্ত খাজনা দিতে হতো, সাব্যস্ত হতো,
খাজনা দিতে না পারলে তহসিলদার প্রজাদের কাছারিতে ধরে নিয়ে যেত, পিচমোড়া করে বেঁধে মারত, তারপর মাল ঘরে আটকে রাখত। তাই তহসিলদার কি করত না, প্রজাদের কাছারিতে ধরে নিয়ে যেত, নিয়ে গিয়ে সেখানে পিছন দিকে হাত বেঁধে মারধর করত এবং গুদাম ঘরে নিয়ে গিয়ে আটকে রাখত। নিলামে সব সম্পত্তি, শুধু তাই নয়, চাষির সমস্ত সম্পত্তিটা নিলামে তুলে দখল খাস করে দিত। মহাজনেরা কর্জা ধানে 1 মণে 2 মণ সুদ আদায় করত। ভাবো যে মহাজনরা কি করত না, কর্জা যে ধারে যে ধানটা নিত, অভাবের সময় যখন নিজের ধান ভুড়িয়ে দিত তখন তাদের চাষিকে ধার করতে হতো, সেই কর্জা ধানে 1 মণে 2 মণ সুদ আদায় করত। অর্থাৎ 1 মণ ধান যদি ধার দেয়, 1 মণ মানে 20 সের, অর্থাৎ 1 মণ হচ্ছে তোমার 40 সের, অর্থাৎ 37.5 কেজি। এই ধান দিলে কি হতো না, সে কি করতো 2 মণ সুদ আদায়, তাহলে 2 মণ সুদ আবার আসল 1 মণ, তাহলে 3 মণ, 1 মণ ধার করার জন্য 3 মণ তাকে শোধ করতে হতো চাষিকে। ভাবো, কিন্তু নওয়াপাড়া আর দুমনাকুড়া, ঘোষপাড়া আর ভুমনকুড়ার বিরাট তল্লাটে আলু চাষিরা আজ জেগে উঠেছে। এগুলো সেসব অঞ্চলের গ্রামগুলোর নাম, যা আজকে কিন্তু পরিবর্তন এসছে। যে পরিবর্তন তখনকার দিনে কমিউনিস্টরা তারা গ্রামে ঘাঁটি গেড়ে এটা করেছিল, যে ভুমনকুড়ার বিরাট তল্লাশে ডালু চাষিরা আজ জেগে উঠেছে। তারা বলেছে জমিদারের খামারে আমরা ধান তুলব না। এই অংশটাতে আমরা বাংলাতে যে তোমার যে চাষিরা যে আন্দোলন করেছিল জমিদারদের বিরুদ্ধে, তার কথা বলা হচ্ছে। জমিদারের খামারে আমরা ধান তুলব না। ধান তেভাগা, যে জমিদারের অর্থাৎ জমিদারদের বিরুদ্ধে চাষিরা যে তেভাগা আন্দোলন করেছিল, সেইটা এখানে বলা হচ্ছে। দেখো, জমিদারের খামারে আমরা ধান তুলব না। ধান তারা তোলেনি, পুলিশ কাছারি কিছুতেই কিছু হয়নি। পুলিশ কাছারি কাউকে তারা মানেনি, তারা লড়াই করেছিল ঐক্যবদ্ধভাবে। শেষে জমিদার হার মেনেছে, শেষ পর্যন্ত জমিদার হার মেনেছিল। তেভাগা আন্দোলন জয়যুক্ত হয়েছিল, চাষিদের দাবি কিন্তু অনেকটা মেনে নেওয়া হয়েছিল। আজ তারা গর্ব করে বলে, বন্দরের ভদ্রলোকেরা আজ আর আমাদের তুই তুকারি করতে সাহস পায় না, আপনি বলে সম্ভাষণ করে। সময় পাল্টেছে, বলছে বন্দরের ভদ্রলোকেরা আর এসব নিম্ন চাষিদেরকে তুই তাকারি করে না, তাদেরকে আপনি বলে সম্ভাষণ করে। থানায় চেয়ার ছেড়ে দেয় বসতে। আমরাও অনেক সভ্য হয়েছি। আগে বাপ ছেলে একসঙ্গে বসে মদ খেত, এখন মদ খাওয়া সমাজের চোখে খুবই লজ্জার বিষয়। অর্থাৎ চাষিদের মধ্যে, দরিদ্র নিরক্ষর চাষিদের মধ্যে কিন্তু সামাজিক দিক থেকেও সচেতনতা এসছে। আগে মদ খাওয়া এখন চাষিরা ঘৃণার চোখে দেখছে। হাল বলদের অভাবে চাষাবাদের আজকাল বেজায় মুশকিল। যে হাল বলদ পাওয়া যাচ্ছে না, যার ফলে নাঙল করার অভাবে চাষাবাদ করা মুশকিল হচ্ছে। এখানকার চাষিরা তাই সবাই মিলে গাঁতাই চাষ করে। গাঁতাই চাষ হচ্ছে কি, যে একজন চাষির জমিতে অন্য সব চাষিরা সবাই একত্রিত হয়ে বিনা পয়সায় চাষ করে দিল, তারপর আবার অন্যের জমিতে চাষ করলো। এইভাবে একসঙ্গে সংঘবদ্ধ চাষ করে দেওয়া, এটাকে বলা আছে গাঁতাই চাষ। যে এখানকার চাষিরা তাই সবাই মিলে গাঁতাই চাষ করে। চাষ করতে করতে ওরা ছেলেমেয়েরা মিলে গান ধরে, শুনো শুনো বন্ধু গো ভায়া, রোয়া লাগাইতে চলো গো এলা, বন্ধুর জমিখানি দাহাকোনা, হাল জড়িছে মহিষ মেনা, হালবো আছে নিউথি মাতিরে, কতবা লাগাবো নীতি নীতি। এবার এই গানটার লেখক বাংলা করে দিয়েছেন। দেখো, চলো বন্ধু এখন রোয়া লাগাতে যায়, পাহাড়ের নিচে আমাদের জমি, হালের ভারে মোষের শিং নুয়ে পড়েছে, আমরা হাল বাইছি ভাই, আমরা হাল বাইছি, কিন্তু কঠিন মাটি উঠতে চায় না, কি কষ্ট কি কষ্ট। অর্থাৎ হাল করতে গিয়ে মাটি খুব শক্ত, হাল করাও মুশকিল হচ্ছে, অনেক কষ্ট করে জমিতে চাষ করতে হচ্ছে। এই চাষের কথা, কষ্টের কথা এই গানে বলা হয়েছে। যারা এত কষ্ট করে আমাদের মুখে অন্ন জোগায়, ইচ্ছে করে
জমিদারের হাত থেকে বাংলার সমস্ত জমি তাদের হাতে দিই, মহাজনের নিষ্ঠুর ঋণের বোঝা থেকে তাদের মুক্তি দিই। তোমাদের কি ইচ্ছে হয় না? লেখক প্রশ্ন করেছেন যে লেখকের ইচ্ছে হয় যে জমিদারদের হাত থেকে বাংলার সমস্ত জমি কেড়ে নিয়ে এই সব দরিদ্র নিরক্ষর অসহায় চাষিদের দিতে, যারা এবং তারা যে মহাজনদের খপ্পরে পড়েছে, নিষ্ঠুর ঋণের বোঝাতে তারা আটকে আছে, সেখান থেকে চাষিদের মুক্তি দিতে। এবং লেখক বলছেন যে আমাদের উদ্দেশ্যে বলছেন যে সবারই তো ইচ্ছে কি হয় না যে এই চাষিদের দুর্দশা দেখে তাদেরকে মুক্ত করতে। তাহলে এই যে আমরা পড়ালাম এই পৃষ্ঠা ছাতির বদলে হাতি, আমরা আগেও বলেছি এখনও বলছি আরেকবার দেখো যে এখানে তোমাদের অ্যাকচুয়ালি দুটো প্রশ্ন হবে। প্রথম যে অংশটা সেটা তোমাদের ওই মোচড় দিয়ে নিয়েছিল, এই অংশটা পর্যন্ত একটা অংশ, এবং তারপরে বাকিটা শেষ পর্যন্ত আরেকটা অংশ। এই দুটো অংশে দুটো প্রশ্ন হবে, একটা মহাজন কেমন করে সাধারণ চাষিকে ঠকিয়ে নিয়েছিল, আর পরের অংশে জোরদার জমিদার শ্রেণী কেমন করে গ্রামের দরিদ্র চাষিদের উপরে অত্যাচার করত, খাজনা আদায় করত, এবং তাদের নিরঙ্কুশ শাসন কীভাবে চলতো গ্রামের উপরে তার বর্ণনা। তাহলে এই দুটো জায়গাতে দুটো প্রশ্ন হবে, কিন্তু তোমাদেরকে পৃষ্ঠা ভালো করে পড়তে হবে, কারণ পরীক্ষায় সবসময় যে ইম্পর্টেন্ট লাইন ধরেই প্রশ্ন আসবে এমনটা নয়, অনেক সময় প্রশ্ন দেখা যায় ঘুরিয়ে ফিরিয়ে পড়ে। তার জন্য তোমাদেরকে লাইনটা ভালো করে পুরো পৃষ্ঠা পড়তে হবে, তাহলে তোমাদের কোনো প্রশ্ন করতে কোনো রকম অসুবিধে হবে না। তাহলে তাহলে এ পর্যন্তই।